তা আমরা আসলে যে আলোচনাটা করছি এখন, যে আলোচনাটা দাঁড়িয়েছে সেটি হচ্ছে যে এটা একটা রাজনৈতিক অর্থনৈতিক দুষ্টচক্র, এবং সেটি ক্ষমতা, পুঁজি এবং রাষ্ট্র একে অপরকে বন্দি করে ফেলেছে। এবং এই যে সংকট, এটা কোনো আকস্মিক ধাক্কা না। এই সংকটটাকে আমরা লক্ষ্য করেছি যে ক্ষমতার কেন্দ্রীকরণ হয়েছে, তারপরে জবাবদিহিতার বিলোপ ঘটেছে, সেটি সম্পদের লুণ্ঠন ঘটেছে। সম্পদের লুণ্ঠন এর একটা প্রভাব পড়েছে হচ্ছে উৎপাদনশীলতার পতন ঘটিয়েছে, এবং বৈদেশিক এবং আর্থিক সংকট, এবং আবার সেটা আরও ক্ষমতার কেন্দ্রীকরণ করেছে। এইটা যদি আমরা মনে করি তাহলে দেখব যে এই চক্রটি শুধু অর্থনীতিকে নয়, রাষ্ট্রের যে নৈতিক এবং প্রাতিষ্ঠানিক ভিত নষ্ট করে ফেলেছে। অর্থাৎ রাষ্ট্রের কর্তৃত্ব ব্যক্তিগত ও গোষ্ঠী স্বার্থ ব্যবহারের ফলে এটা একটা প্রেডেটরি রাষ্ট্র ও অর্থাৎ লুটেরা রাষ্ট্র গড়ে উঠেছে, যেখানে সরকারি প্রতিষ্ঠান, ব্যাংক এবং নীতি নির্ধারণ প্রক্রিয়া ক্ষমতাবান গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হয়েছে। এইটা যদি আমরা মানি তাহলে আমরা প্রশ্নটাকে ঠিকমতো করব, এবং প্রশ্নটা যেটা করতে হবে, বিশেষ করে নির্বাচন যেহেতু সামনে, এইখানে যে প্রশ্নটা করা হচ্ছে না তা হচ্ছে যে, যেমন যদি আপনি একটা মনে করেন যে রাজনৈতিক ডামাডলের মধ্যে দিয়ে এক ধরনের রাজনৈতিক বাগাড়ম্বর যদি শোনেন, অর্থাৎ হচ্ছে যে আমরা শিক্ষায় ব্যাপক পরিবর্তন আনব, স্বাস্থ্য খাতে উন্নত করব, এটি কোনো প্রশ্ন না। আমরা বিশেষ করে আপনাদের মতো যারা সিভিল সোসাইটি, তারা দাবি করা উচিত, যেমন হচ্ছে যে ব্রিটেনে কি করা হয়, ইনস্টিটিউট অফ ফিসক্যাল স্টাডিজ, তারা দেখে যে অর্থনৈতিক দলগুলো যে ম্যানিফেস্টো দেয় তার ইকোনমিক এজেন্ডা কতটুকু বাস্তবসম্মত। এই দাবিটা হচ্ছে না। এখন যদি বাংলাদেশের সমস্যা হচ্ছে প্রাতিষ্ঠানিক, কাঠামোগত এবং আপনার হচ্ছে যে ব্যবস্থাপনাগত, অর্থাৎ এটা ইনস্টিটিউশনাল, স্ট্রাকচারাল অ্যান্ড সিস্টেমিক। তো সেই প্রতিষ্ঠান সৎ লোকের শাসন দিয়ে সেটা অর্জিত হবে, এইভাবে যদি আলোচিত হয় এবং তার মাধ্যমে ওপিনিয়ন পোলে আসে, তাহলে কিন্তু একটা বড় রকমের ধাক্কা খেতে হবে। এবং প্রশ্নটা ওইখানে করতে হবে, যে প্রশ্নটা আমরা করব, তাহলে আমরা যে ধরনের প্রেডেটরি স্টেট করেছি, সেই প্রেডেটরি স্টেট যে আলোচনাটা আসছে, অর্থাৎ আপনি বাস্তবায়নের জন্য কি ধরনের ইনস্ট্রুমেন্ট তৈরি করেছেন, এবং সেই ইনস্ট্রুমেন্টগুলো কি লক্ষ্য করেছেন যে এইগুলো যেগুলো আপনি অর্জন করতে চান সেগুলো অর্জিত হবে কিনা। আমরা যদি সেটা করতে চাই তাহলে প্রথমে দেখা দরকার হচ্ছে যে আমাদের এর কি কি ঘটনা ঘটেছে। আমরা দ্রুত গতিতে আমরা 9টা ঘটনা আমরা দেখি, যে ঘটনাগুলো ঘটেছে। একটা হচ্ছে যে আমরা দেখেছি যে ভোক্তা দাম সূচক এবং আপনার হচ্ছে মজুরি সূচকের মধ্যে একটা পার্থক্য তৈরি হয়েছে, এবং পার্থক্য তৈরি হওয়ার কারণে আমরা লক্ষ্য করছি যে 8% উপরে মূল্যস্ফীতি আছে, এবং সেটা শ্রমজীবী মানুষের শ্বাসরুদ্ধ করে ফেলছে। শ্রমজীবী মানুষ শ্বাসরুদ্ধ অবস্থায় পড়ে আছে, এবং তার ফলে নতুন দারিদ্র তৈরি হয়েছে, কোনো হিসেবে 50 লাখ, কোনো হিসেবে 90 লাখ। তাহলে এইটা যে ব্যবস্থা, সেই ব্যবস্থা আমরা কিভাবে অর্জন করব, তার মানে হচ্ছে মূল প্রশ্ন হচ্ছে যে আমরা আর দারিদ্র তৈরি হবে না, এবং দারিদ্র বন্ধ করতে হবে, এবং মানুষের সেই দারিদ্র পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে হবে। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। তাহলে হচ্ছে যে মূল্যস্ফীতির যে ধারণা, সেই ধারণাটাকে আসলে প্রশ্ন করতে হবে, যেটা সঠিক অর্থেই বলেছেন যে ডক্টর জাহিদ, যে আমাদের পারসিস্টেন্ট অর্থাৎ কোর ইনফ্লেশনটা কী, কিন্তু কোর ইনফ্লেশনের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা পরিবর্তন করতে হবে। কারণ আমরা চালের ক্ষেত্রে আমরা তো কোর ইনফ্লেশন বলতে বুঝি যে হচ্ছে যে ফুড অ্যান্ড এনার্জি, কিন্তু ওই ধারণা বাংলাদেশে চলবে না। বাংলাদেশে ধারণা করতে হবে যে চালের যদি মূল্য বাড়ে তাহলে হচ্ছে 1.4% আপনার মূল্যস্ফীতি বেড়ে যায়। তাহলে আমরা 11টা, তাহলে আমাদের যে কোর ইনফ্লেশন, এই ধারণার একটা বড় রকমের পরিবর্তন ঘটাতে হবে, এবং সেই অনুযায়ী কিন্তু অ্যাকশন নিতে হবে। যেমন
এই সরকারের আমলে চালটা যদি অনেক আগে কেনা হতো তাহলে কিন্তু এই পরিস্থিতি নাও হতে পারতো। তো সেটা আমরা বলতে পারছি না, কারণ কাউন্টার ফ্যাকচুয়াল নেই। কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে যে আসলে যে মূল্যস্ফীতি আমরা যেভাবে ধরছি সেই ধরাটা আসলে কিভাবে করব, এবং সেইটা কিভাবে মনিটর করছি, সেটা আমার খাদ্য মন্ত্রণালয় কি করছে, আমার কৃষি মন্ত্রণালয় কি করছে, এবং অন্যান্য আইন শৃঙ্খলা পরিস্থিতি কি করছে। তাহলে এই যে ঘটনাটা, এইটা আমাকে কিন্তু দেখতে হবে। আমি পরে আসলে বাজার কিভাবে আপনি দেখবেন সেটা পরে আসব। আমরা এখানে আলোচনা শুনেছি, সেটি হচ্ছে যে 3টি বিষয় আমরা কর্মসংস্থানের ক্ষেত্রে লক্ষ্য করেছি। একটা হচ্ছে যে নারীর অংশগ্রহণ ব্যাপক হারে হ্রাস পেয়েছে। এটা কিন্তু একটা বড় রকমের অ্যালার্মিং বিষয়। অর্থাৎ হচ্ছে যে আমরা লক্ষ্য করেছি যে নারী শ্রমিক শক্তির অংশগ্রহণ মাত্র হচ্ছে 38%, যেখানে পুরুষের হচ্ছে 80%। তারপরে আমরা যদি দেখি মজুরির ক্ষেত্রে বৈষম্য বিরাজ করছে। তারপরে অবৈতনিক শ্রম অনেক বেশি। তাহলে এইটা হচ্ছে নারীদের ক্ষেত্রে, তার মানে আমার সমাজের অর্ধেক অংশের এর অংশগ্রহণ নিশ্চিত হচ্ছে না। দ্বিতীয় হচ্ছে যে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে শিল্প খাতের যে পরিস্থিতি, যেটা আসলে উৎপাদনশীলতার পরবর্তী আলোচনা, সেখানে হচ্ছে যে আমরা লক্ষ্য করছি যে শিল্প খাতে উৎপাদন বাড়লেও কর্মসংস্থান বাড়ছে না। তার মানে এটা একটা আরেকটা কাঠামোগত বিষয়। এবং তৃতীয় যেটা আমরা যে আলোচনা কিছুক্ষণ হলো, সেটা হচ্ছে যে আপনার আনুষ্ঠানিক খাতের যে আলোচনা আমি কিছুক্ষণ আগে করলাম, কিন্তু মিসম্যাচ, অর্থাৎ হচ্ছে যে যা তৈরি করা হচ্ছে, যা প্রয়োজন তা মিলছে না। তো এই 3টা আমাদের কর্মসংস্থানহীন প্রবৃদ্ধি ঘটাচ্ছে। অর্থাৎ নারী এবং শিক্ষিত যুব সমাজকে উৎপাদন প্রক্রিয়া থেকে বাইরে রেখে এই প্রবৃদ্ধি ভবিষ্যতের মানব সম্পদকে ক্ষয় করছে। তার মানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড তো হচ্ছেই না, আমরা ডেমোগ্রাফিক ডিকে হচ্ছে। তার মানে আপনার চ্যালেঞ্জটা হচ্ছে যে ডেমোগ্রাফিক ডিকের থেকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে নিয়ে যাওয়া। এটা একটা দ্বিতীয়। তাহলে প্রথমটা হচ্ছে যে আমার পোভার্টির ব্যাপারটা ছিল, দ্বিতীয় আমাদের রাষ্ট্র সম্পত্তি ফেস করবে সেটি হচ্ছে যে ডেমোগ্রাফিক ডিকের থেকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের দিকে নিতে যায়। তৃতীয় যেটা আমরা লক্ষ্য করছি, যেটা অনেকেই উল্লেখ করেছেন, সেটি হচ্ছে যে করের ক্ষেত্রে একটা অরাজকতা বিরাজ করছে। এইটা ফিসক্যাল স্পেসের আলোচনা না, অরাজকতা আলোচনা করছে। কারণ হচ্ছে যে এসআরও দিয়ে আপনি যে কোনো রেয়াত নিতে পারেন। আপনাকে মৌলিক সমস্যা ধরতে হবে যে এখানে আপনার কর ফাঁকি তো হচ্ছেই, যেটা হচ্ছে যে কর জালের মধ্যে আনার ব্যাপারটা আছে, কিন্তু তার চেয়ে বড় জিনিস আছে হচ্ছে যে রাষ্ট্রের সুবিধা দিয়ে আপনার যেটা এসআরওর মাধ্যমে কতগুলো গোষ্ঠীকে লাভবান করা, এবং সেটার পরিমাণ কিন্তু বিশাল। যদি আপনি একটা হিসেব করেন তাহলে দেখবেন হচ্ছে যে আপনার যে আমাদের যে এই যে কর অবস্থা, মানে ইফেক্টিভ ট্যাক্স রেট অনেক ক্ষেত্রে 5%-এরও নিচে। তাহলে আপনি ইফেক্টিভ ট্যাক্স, তাহলে তৃতীয় প্রশ্ন হচ্ছে যে আপনি ইফেক্টিভ ট্যাক্স রেট বাড়াবেন কীভাবে, এবং এটা বিরাট রকমের সমস্যা। কারণ হচ্ছে যে আমাদের রিফর্মটা তাহলে হচ্ছে যে আমাদের যে 5%-এর নিচে আসে, তাহলে সেইটাকে কোথায় যাবেন। এবং আর একটা তো স্ট্রাকচারাল জিনিস, ওটা তো দিনের পর আসবে না, যে আপনার 65% হচ্ছে পরোক্ষ এবং কমার্শিয়াল ট্যাক্স। তাহলে এই দুইটা আমাকে যদি পরিষ্কার না করা যায়, তার মানে হচ্ছে যে আপনার একটা অরাজক যে রাজস্ব ব্যবস্থা আছে সেইখান থেকে জনকল্যাণ করার জন্য, অর্থাৎ পাবলিক গুডস ফাইন্যান্স করার জন্যে, গণদ্রব্য ও কে আপনার ফাইন্যান্স করার জন্য। কারণ আপনি শিক্ষা এবং স্বাস্থ্য খাতে, তাহলে ব্যয়টা করবেন কোথায়, সরকারি ব্যয়টা হবে কোথায়। তো সেই ব্যয়টা করতে গেলে এই যে করের ক্ষেত্রে একটা অরাজক পরিস্থিতি, যেটা আমি কিছুক্ষণ আগে উদাহরণ দিলাম। কারণ আমরা সবাই জানি, সারাক্ষণ ধরে বলি যে জিডিপির স্বাস্থ্যের ক্ষেত্রে জিডিপির হচ্ছে 0.7%, অথবা হচ্ছে যে শিক্ষাক্ষেত্রে 1.5%, অথবা সামাজিক সুরক্ষা ক্ষেত্রে 0.9%। তাহলে আমাদেরকে যেটা হচ্ছে যে মানে আমাদেরকে তাহলে তৃতীয় প্রশ্ন হচ্ছে যে এই যে কর ক্ষেত্রে যে অরাজকতা আছে
সেই অরাজকতার থেকে গণদ্রব্যে বিনিয়োগ কীভাবে হবে। কারণ আপনি জনগণ কেন কর দেবে? জনগণ তখনই কর দেবে যখন দেখবে হচ্ছে যে করের লাভালাভ আপনার জনকল্যাণে ব্যয় হয়। আপনি পৃথিবীর যে সমস্ত দায়িত্বশীল জবাবদিহিমূলক রাষ্ট্রের যদি ওয়েবসাইটে দেখেন, তাহলে পরিষ্কার করে বক্তব্যগুলো দেওয়া হয় যে এই কর এই খাতে ব্যবহৃত হচ্ছে। তাহলে আমাদেরকে তৃতীয় প্রশ্ন করতে হবে যে কিভাবে আমরা করের অরাজকতার থেকে গণদ্রব্যে বিনিয়োগ বাড়াবো। তার মানে এখানে কিন্তু একটা সুস্পষ্ট জিনিসও আমি বলছি, সেটি হচ্ছে যে বিমান ক্রয় করবেন, সেটার জন্যে রাষ্ট্রীয় এক্সচেকার টাকা দেবে না। সেই জন্য আপনি পুঁজিবাজার ঠিক করবেন, আপনি বন্ড মার্কেট ঠিক করবেন, আপনি আরও অনেক কিছু। তার মানে হচ্ছে যে সেটা আর একটা ক্ষেত্র, অর্থাৎ হচ্ছে যে ডেট মার্কেট থেকে কিভাবে ইকুইটি মার্কেটে যাবেন এবং মানুষকে আসলে পুঁজির মালিকানা করবেন। তাহলে এইখানেও একটা বড় রকমের সেটা হচ্ছে যে তারপরে হচ্ছে চতুর্থ বিষয় যেটা আমি বলতে চাই, সেটি হচ্ছে যে আমাদের যে পুরো ব্যয়টা একটা সুদ ব্যয়ের বিস্ফোরণ ঘটেছে, তাই না? আপনি যদি খেয়াল করেন এই 1.5 দশক, তার আগে স্বাধীনতার থেকে 1.5 দশক আগ পর্যন্ত কি পরিমাণে আমরা বিদেশি ঋণ বা অভ্যন্তরীণ ঋণ নিয়েছি, আর গত 15 বছরে আমরা কি পরিমাণ ঋণ নিয়েছি। তার মানে একটা বিরাট রকমের একটা বিস্ফোরণ ঘটেছে। তো অবশ্যই তাহলে তার মানে হচ্ছে যে ভবিষ্যৎটা একটা সংকোচন ঘটছে। তার মানে ভবিষ্যতের আমরা কন্ট্রাক্টিং আওয়ার ফিউচার, তার মানে কোনো রকমের ইন্টারজেনারেশনাল কোনো চিন্তাটা ছিল না যে আমি সুদ ব্যয়ের বিস্ফোরণ ঘটিয়েছি এবং সেইখান থেকে ভবিষ্যৎকে সংকোচন করেছি। এবং এই স্ট্যাটিস্টিক্সে আমি যেতে চাই না। অর্থাৎ হচ্ছে যে অনেক সময় বলা হয়েছিল যে আমাদের তো সুদের যেটা সেটা রেশিও জিডিপির থেকে, তো এটা তো লক্ষণ মার্কায়, এই জাপানে এরকম, তারপরে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে, এই সমস্ত গল্প তো করলে হবে না। তার মানে হচ্ছে যে এখানে আমাদেরকে দেখতে হবে যে যেটা হচ্ছে, যেটা সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এটা একটা এরশাদ সরকারের মতো প্রাক্তন অবস্থায় যেতে। আপনাদের যদি মনে থাকে তাহলে দেখবেন যে এরশাদ সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির সকল টাকাই বৈদেশিক সাহায্য নির্ভর ছিল, কিন্তু এখানে একটা বড় রকমের এর ফারাক আছে। তখন আমরা কনসেশনাল লেন্ডিং পাইতাম, এখন তো পাবো না। তাহলে এই পরিস্থিতিতে তার মানে হচ্ছে যে আপনার চতুর্থ প্রশ্ন হচ্ছে যে আপনার কীরকম করে ক্রিয়েটিভ ফাংশনাল ফাইন্যান্স হবে, যেটা হচ্ছে ফিসক্যাল যে ডিকে তৈরি করছে এবং ভবিষ্যৎকে যে মর্টগেজ করছে। তার মানে তাহলে চতুর্থ প্রশ্নটা হচ্ছে যে মর্টগেজিং অফ ফিউচারটাকে আপনি কিভাবে রেস্কিউ করবেন, এবং সেইটা একটা আমরা ব্যাংক লুটপাট নিয়ে, বিনিয়োগের ধস নিয়ে কথা বলছি। আমরা জানি যে হচ্ছে হিসেব লুকিয়ে রাখা হয়েছিল, কিন্তু এখন তো বলা হচ্ছে যে 6,500 কোটি টাকা আপনার এনপিএল। কিন্তু আপনি যদি অন্যভাবে খেয়াল করেন তাহলে 42 লাখ কোটি টাকার মতো আমাদের আর্থিক খাত। কিন্তু এই গ্রস ইসের মধ্যে আসলে কি অবস্থা এটা কিন্তু আমরা জানি না। তাহলে এইখানে হচ্ছে যে আমরা যদি হিসাব করি তাহলে দেখা যাবে যে সুদ মৌকুব, ঋণ পুনর্তফসিল, বিশেষ সুবিধা আপনারা অনেকগুলো জানেন, কিন্তু যেটা অসুবিধা হয়েছে সেটি হচ্ছে ভালো উদ্যোক্তা ঋণ পায় না, এসএমই ধ্বংস হয়, বিনিয়োগ স্থবির হয়। তাহলে পঞ্চম প্রশ্নটা হচ্ছে যে আপনার ঋণ কিভাবে তাদের কাছে যাবে, এইটা হচ্ছে আর্থিক খাতের বড় সংস্কার। এবং আপনারা খেয়াল করেছেন যে এখন কিন্তু একটা চমৎকার জিনিস করা হয়েছে, যেটা আসলে বিরাট রকমের আস্থা দেবে। বাংলাদেশের সবচেয়ে বড় একটা ব্যাংক তৈরি করা হয়েছে, যেটি হচ্ছে যার পরিশোধিত মূলধন হচ্ছে 35,000 কোটি টাকা। এটা পৃথিবীর অন্যতম বড় ব্যাংকের একটি, এবং এটা একটা স্টেট গ্যারান্টিড নট। এটা যদি আপনি সোজা ভাষায় বুঝতে চান তাহলে হচ্ছে এটা একটা আরও বড় রকমের সোনালী ব্যাংক, এবং ইসলামী ব্যাংক যেহেতু বাংলাদেশে বড় রকমের, সেই ক্ষেত্রে একটা বড় রকমের হচ্ছে। এবং ভবিষ্যতে দেখা যাবে যে 11 থেকে 12টা যে এনবিএফআই আছে সেগুলো, তার মানে হচ্ছে যে আস্তে আস্তে এইটাকে র্যাশনালাইজেশন করার চেষ্টা করা হচ্ছে, যেটা হচ্ছে মাশরুমিং গ্রোথটা হয়েছিল, সেইখানে কিন্তু একটা বড় রকমের র্যাশনালাইজেশন হচ্ছে। তাহলে হচ্ছে যে
আমরা আর একটা বিষয় আলোচনা করিনি, সেটি হচ্ছে যে বিদ্যুৎ এবং জ্বালানি সংকট। আপনারা যদি খেয়াল করেন, আমাদের এই এলডিসি কায়দার গ্রোথের একটা বড় রকমের ভূমিকা রেখেছিল হচ্ছে লো কস্ট এনার্জি। সেটা অবশ্য খুব একটা কম আলোচিত হয়েছে, কিন্তু এইটা তাহলে হচ্ছে যে আপনি এই যে জ্বালানি ভর্তুকির বোঝা থেকে, এই যে লক্ষ্যহীন ভর্তুকি, সেইখান থেকে সরকারি অর্থের উপরে চাপ কিভাবে করানো হবে। যেমন বর্তমান সরকারের অনেক রকমের বক্তব্য থাকলেও আমরা লক্ষ্য করেছি যে প্রায় 60,000 কোটি টাকা হচ্ছে জ্বালানি ক্ষেত্রে ভর্তুকি দিতে হচ্ছে। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে যে রপ্তানি বৈচিত্র্য। তবে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এলডিসি গ্রাজুয়েশনের ঝুঁকিটাও আলোচনা করার দরকার ছিল। সেটি হচ্ছে যে আমরা লক্ষ্য করেছি যে স্মুথ ট্রানজিশনের যে অগ্রগতির কথা বলা হয়েছে, কিন্তু সেইটা আসলে তেমন কোনো অগ্রগতি ঘটেনি, যার কারণে আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে হচ্ছে যে ঝুঁকি মোকাবেলার যে শর্তগুলো, সেই শর্তগুলো পূরণ হয়নি। তো সবগুলো কেন হচ্ছে না? তার মানে হচ্ছে যে আমরা যেটা সবাই আমরা একমত, সেটা হচ্ছে যে বেসরকারি বিনিয়োগ কার্যত স্থবির, এবং গত এক দশকে টোটাল ফ্যাক্টর প্রোডাক্টিভিটির অবদান হচ্ছে 1%-এর উপর। এটা হচ্ছে একটা মৌলিক জায়গা। তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা একটা নতুন মডেলের দিকে যেতে হবে, কারণ এই পুরনো মডেল আমাদেরকে বলছে যে কোভিডের মতো মানে আননোন ফেনোমেনা আসলে ঝুঁকি বেড়ে যায় এবং অর্জন শেষ হয়ে যায়। এটা হচ্ছে একটা আমরা প্রমাণিত সত্য। দ্বিতীয় হচ্ছে যে আমাদের গত চর্চিত যে মডেল ছিল, সেই মডেল সবার জন্য অর্থনীতি তৈরি করতে পারেনি। তৃতীয় হচ্ছে যে এই মডেল আপনার কোনো মতেই টেকসই না, কারণ হচ্ছে যে এই মডেলটি ছিল ভোগ ভিত্তিক, বিনিয়োগ ভিত্তিক না। এবং এই 3 কারণে আমরা লক্ষ্য করছি যে অর্থনীতি নতুন ধারার দিকে যেতে পারে। তাহলে 3টা ক্ষেত্রেই তার মানে একটা নতুন ধরনের অর্থনীতির দিকে যেতে হবে, যেটা আমাদেরকে একটা স্ট্যাবল অর্থাৎ স্থিতিশীল, সেফ অর্থাৎ হচ্ছে নিরাপদ, এবং স্ট্রং অর্থাৎ শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলতে পারে। এবং আমি খুবই আশাবাদী যে বাংলাদেশ 2034 সালের মধ্যে আপনার $1 ট্রিলিয়ন অর্থনীতি অর্জন করবে, এবং বাংলাদেশ আপনার 1.5 থেকে 2 বছরের মধ্যে 1 কোটি কর্মসংস্থান তৈরি করবে। কেন? কারণ হচ্ছে যে বাংলাদেশের ঐতিহাসিক তথ্য সেটা নিশ্চিত করে কিভাবে? আমরা যদি খেয়াল করি তাহলে দেখব হচ্ছে যে আপনার 75 পরবর্তী যদি গ্রোথ রেট দেখি, তাহলে দেখব যে হচ্ছে যে আপনার 2% পয়েন্ট প্রবৃদ্ধি হয়েছে আগের থেকে। তারপরে যদি আমরা 1991 সাল থেকে দেখি, তাহলে আমরা দেখব হচ্ছে যে আপনার আবার 2% পয়েন্ট প্রবৃদ্ধি হয়েছে। আমরা 7 ধরলাম না, 6 ধরলাম। হ্যাঁ, গত 15 বছরে 1% পয়েন্ট প্রবৃদ্ধি ঘটেছে। তাহলে বাংলাদেশের ইতিহাস বলে যে আসলে 2% পয়েন্ট প্রবৃদ্ধি সম্ভব। কেন সম্ভব? কারণ হচ্ছে যে আমাদের একটা সম্ভব হচ্ছে আমাদের উদ্ভাবনী শক্তি অনেক চমৎকার। যেমন হচ্ছে যে এখানে যে আমাদের মতো যারা লেখাপড়া করে এসে বলতে পারে যে আচ্ছা, বাংলাদেশের ঋণ প্রবাহ চলার জন্যে আমরা কি দরকার? ডেভেলপমেন্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউশন দরকার, যেমন যে হস্তিতে আমরা এখানে বসে আছি। এটা জোসেফ স্টিগলিস বলবেন, খুব ভালো কথা, কিন্তু আসলে এটা কাজ করে। বা এরকম যারা বলেন বাংলাদেশে কাজ করে হচ্ছে যে আমি ঋণ নেব, ঋণ শোধ দেবো না, তাহলে কী অবস্থা? তার মানে ব্যাক টু ভ্যাকেন্সি। তার মানে আমাদের খেয়াল করেন যে আমাদের উদ্ভাবনী শক্তি কিন্তু অনেক বেশি, এবং বাংলাদেশ আমরা বিরাট ডুমসডে কথা বলা হয়েছে যে মাল্টিফাইবার অ্যারেঞ্জমেন্ট চলে যাচ্ছে, গার্মেন্টস সমস্ত শেষ হয়ে যাবে, কিন্তু আমরা দেখেছি গার্মেন্টস বেড়েছে। তো এখন হচ্ছে যে যদি আমরা গার্মেন্টসের কথা চিন্তা করি, সেইখান থেকে নেই, তাহলে আমাদের কতকগুলো জিনিসের ক্ষেত্রে যেতে হবে, এবং আমি সেটা বলেই শেষ করব। প্রথম হচ্ছে যে
আমরা যদি ইকোনমিক ডেমোক্রেটাইজেশন চাই তাহলে আমাদেরকে পরিষ্কার বলতে হবে যে মার্কেট সেলফ রেগুলেট করে কিনা। বাংলাদেশে আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে মার্কেটে যেগুলো সেলফ রেগুলেট করে সেই রেগুলেটরগুলো কাজ করছে না, এবং আপনারাই দেখতে পাচ্ছেন যে এনপিএলের কথা বলবেন, অডিটর একটা দিচ্ছে, সেটা কিভাবে হলো? তারপরে হচ্ছে যে দ্বিতীয়, আপনি যদি মার্কেটের যারা সেলফ রেগুলেট করার কথা, দ্বিতীয় যদি দেখেন ক্রেডিট রেটিং এজেন্সি, সেটা কাজ করছে না। তৃতীয় যদি আপনি দেখেন যারা কন্ট্রাক্টটা করছে লয়ার, সেটা নিচ্ছে না। তখন যেটা হচ্ছে যে আপনি যদি একটা চমৎকার অ্যাসেট কোম্পানিও করেন, ওর তো আসলে নাই। তাহলে প্রথম কাজটা হচ্ছে যে আবার এই কাজটা যদি সরকারের উপর বেশি মাত্রায় দেন, তাহলে সে একটা রেন্টিয়ার সোসাইটি তৈরি করে। তাহলে প্রথম যে কাজটা করা দরকার যে মার্কেট যাতে সেলফ রেগুলেট করতে পারে, কারণ আপনি অতিরিক্ত যদি এটা সরকারকে দিয়ে দেন তাহলে রেন্ট সিকিং করবে। তার মানে সবচেয়ে বড় আলোচনাটা আমাদের করতে হবে যে কিভাবে আপনার মার্কেট নিজেই সেলফ রেগুলেট করবে। তাহলে হচ্ছে যে কম্পিটিশনের যে কথা বলা হলো, যে মূল্যস্ফীতির যে কথা বলা হলো, সেইখানে কিন্তু একটা বড় রকমের ধরবে, এবং হুইসেল ব্লোয়িং পলিসি আমাদের এখানে কাজ করছে। তাহলে আমাদের প্রথম সংস্কারে চিন্তা করতে হবে যে যেটা হচ্ছে সরকারের করার কথা না, সেটা সরকার করা যাবে না, এক। দুই নম্বর হচ্ছে মার্কেটের সেলফ রেগুলেটিং ক্যাপাসিটিটা আপনার আর ঠিক করতে হবে। তা না হলে আপনার এই যে কলিউশন বা প্রেডেটরি পলিসি, এইটা একটা ধরবে। কারণ হচ্ছে যে আপনি সরকারকে যখনই এই ক্ষমতা দেবেন, সে যত দ্রুত পারে তাই সেইটা করতে থাকবে। তার মানে হচ্ছে যে আমাদের এইটার ক্ষেত্রে একটা বড় রকমের করতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে যে আমরা সবাই বলেছি যে শিল্পায়নের কথা। এখন কোন ধরনের শিল্পায়ন করব, আর কতদিন পর্যন্ত? সেদিনকে আমরা গিয়েছিলাম, আমি আর ফামিদা আপা, এক বড় রকমের আরএমজির তারা প্রশ্ন করলেন। এখন প্রশ্ন করতে হবে, অর্থনীতিবিদকেও বলতে হবে যে আরএমজি আর কতটুকু আমার ইনসেন্টিভ পাবে। কারণ আমরা প্রাইভেট সেক্টরে এক্সপ্যানশন চাই, কিন্তু এই কথাও বলতে হবে যে এখন আসলে আমার এসএমইর ক্ষেত্রে কতগুলো ইনসেন্টিভ পাবে, বা গার্মেন্টস এতদিন যে ইনসেন্টিভ পেয়েছে, তার মানে বড় রকমের, যেটা আমি বললাম যে কর ক্ষেত্রে অরাজকতা, তার মানে ইনসেন্টিভ স্ট্রাকচারের একটা বড় রকমের, তার মানে হচ্ছে যে গ্রিনফিল্ড ইনসেন্টিভ অথবা পলিটিক্যালি মোটিভেটেড ইনসেন্টিভ থেকে আপনার যেতে হবে হচ্ছে যে পারফরমেন্স বেসড, যেটাকে ইকোনমিস্টরা বলতে পারেন এক্সপোস্ট যে ইনসেন্টিভ স্ট্রাকচার, যেটা আমার গার্মেন্টসে মোটা দাগে আসে। তার মানে তাহলে একটা, এবং সেইখানে এসএমইর ক্ষেত্রে, এবং সেইখানে আপনার থাইল্যান্ড অনেক উদাহরণ আছে। ভিয়েতনাম আমাদের জন্য উদাহরণ না, কারণ ভিয়েতনামের রাষ্ট্র কাঠামো অন্যরকম। তা আমাদের থাইল্যান্ডে আমরা যেমন লক্ষ্য করেছি যে একটা তাম্বুন একটা প্রোডাক্ট, ওটিপি দেখবেন যে সব জায়গায় আছে। তাহলে আপনি কিভাবে সেই পদ্ধতিতে যাবেন, অর্থাৎ শিল্পায়নে, কারণ ঢাকা আরবানাইজেশনকেও তো আপনাকে অ্যাড্রেস করতে হবে। সো আপনি শিল্পায়নের ক্ষেত্রে এইটার ক্ষেত্রে কিভাবে যাবেন, এইটা হচ্ছে যে, এবং 3 নম্বর হচ্ছে যে ইমিডিয়েট যদি কাজ করতে হয় তাহলে টিভিইটি অর্থাৎ টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন ট্রেনিং সেন্টার, এইটার ক্ষেত্রে বড় রকমের একটা পরিবর্তন আনতে হবে, এবং সেটা সম্ভব। কারণ আমরা আলোচনা করি বিশ্ববিদ্যালয় নিয়ে, কলেজ নামক যে বিশ্ববিদ্যালয় আছে সেটা কিন্তু আরও ম্যাসিভ। আমি একটা কলেজের গভর্নিং বডিতে আছি, তো আপনার সেটা হচ্ছে আরও ম্যাসিভ, 4.5 লাখ বাইরে, জি, আরও ম্যাসিভ। তাহলে আপনার পুরো রকমের পদ্ধতিতে যদি টিভিটির একটা বড় রকমের যদি পরিবর্তন না হয় তাহলে কিন্তু হবে না। এটা কিন্তু চিন্তায় ছিল যদি আপনি খেয়াল করেন, আমরা সেটা করি নাই। সেটা হচ্ছে যে আমাদের যদি স্ট্রাকচার দেখেন তাহলে দেখবেন যে হচ্ছে যে পলিটেকনিক ছিল, ভোকেশনাল ইনস্টিটিউট ছিল। তার মানে ভোকেশনাল ইনস্টিটিউট পর্যন্ত আপনি পড়বেন হচ্ছে এসএসসি পর্যন্তর মধ্যে, তারপরে পলিটেকনিকে পড়বেন এসএসসির পরে, ইঞ্জিনিয়ারিং কলেজ বা ইউনিভার্সিটিতে যাবেন হচ্ছে। তার মানে দ্যার ইজ এ সিস্টেম, যেটা নাই। আর একটা ম্যাসিভ করতে হবে, বাংলাদেশে কোনো ইন্টারমিডিয়েট কলেজ থাকছে না, যার কারণে
বিশ্ববিদ্যালয়গুলো আসলে সেই রকম। যেমন আপনি যদি গল্প শোনেন, তারা প্রফেসর আবু সাইদের গল্প বলে। আবু সাইদ কিন্তু অনার্সের আবু সাইদ কিন্তু কেমন পড়াবেন সেই বিষয়ে আমার কিন্তু প্রশ্ন আছে। এটা অবশ্য এটা ভাইরাল হয়ে যেতে পারে। কিন্তু আবু সাইদ, প্রফেসর আবু সাইদ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্যে চমৎকার শিক্ষক। আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশে ইন্টারমিডিয়েট কলেজ নেই, এবং যেটা আসলে বিশ্ববিদ্যালয়ের ভিত তৈরি করতে পারে। এবং এটা একটা বড় রকমের কারণ, যখন তিনি শিক্ষক যখন ওই স্নাতক পর্যায়ে এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের পড়ান, তখন তো তার পক্ষে একাদশ দ্বাদশ শ্রেণী পৃথিবীতে দেখেন কোথাও এটা নেই, কোনো জায়গায় আপনি পাবেন না। কারণ সেকেন্ডারি, প্রাইমারি বা জুনিয়র, মিডিয়াম, তারপরে ইউনিভার্সিটি। তো এটা একটা অদ্ভুত একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কারণ ঢাকা কলেজ সম্পর্কে যে গর্ব করবে, বা হচ্ছে যে আপনার নটরডেম কলেজ সম্বন্ধে যে গর্ব করবে, বা হচ্ছে ক্যাডেট কলেজ সম্পর্কে যে গর্ব করবে, সেই ঘটনাটা নাই। তাহলে এখানে একটা বড় রকমের কাঠামোগত সংস্কার করা দরকার। আমরা বলেছি যে ব্যাংকিং ক্ষেত্রে যে রিফর্ম হচ্ছে, এবং সেই রিফর্ম আপনার একটা পজিটিভ দিকের দিকে যাচ্ছে। কারণ আপনি খেয়াল করেন, এটাও কিন্তু একেবারে ইনোভেটিভ ইন দি সেন্স, আপনার টেক্সট বই বলবে যে আপনার এরকম ব্যাংক হয়েছে, তাহলে ব্যাংকরাপ্ট করে দাও। তার মানে হচ্ছে যে আপনার সঞ্চয় যা ছিল ইন্স্যুরেন্সের অ্যামাউন্ট পাবেন, আর একটা হচ্ছে সব লোক চাকরি যাবে। আমাদের দেশে কিন্তু কারোর চাকরিও যাচ্ছে না, কারোর আপনার টাকাও। তার মানে হচ্ছে যে আপনার ইনোভেশনগুলো কিন্তু ঠিক মতো জায়গায় যাচ্ছে। এখন আসেন হচ্ছে যে আপনার যেটা মৌলিক প্রশ্ন, সেইটি হচ্ছে যে আমরা দারিদ্র কমানোর যে স্লথ গতি, এটাকে আমরা রিভার্স করব কীভাবে? কারণ হচ্ছে যে দারিদ্র তো অবস্থা সঙ্গীন, এবং এটা হচ্ছে একটা মৌলিক প্রশ্ন হিসাবে দাঁড়িয়েছে। এবং সেইখানে আমরা মনে করি যে আপনার যেটা দরকার সেটি হচ্ছে যে আমাদের এখানে সোশ্যাল সেফটি নেট আছে, কিন্তু আমরা সবাই একমত যে এটার মধ্যে ইনক্লুশন এরর আছে, এক্সক্লুশন এরর আছে, এবং টার্গেটিং খুব একটা কাজ করছে না। তার মানে এক ধরনের ইউনিভার্সাল দিকে যেতে হবে, এবং এটা একটা মোটামুটি কনসেনসাসের দিকে যাচ্ছে। যেটা আমাদের নাই সেটা হচ্ছে যে ডিপিআই, মানে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার। কারণ আপনি যে ঠিক জায়গায় পৌঁছাবেন, এবং এই ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারটা তো আপনাকে সবগুলো জায়গায় ম্যাচ করাইতে হবে। সেটা হচ্ছে যে আপনি খেয়াল করেন এনআইডি 3 রকমের, কারোর 7 শব্দ, কারোর হচ্ছে 10 শব্দ, কারোর হচ্ছে 13 অঙ্ক। যদি আপনি প্র্যাকটিক্যালি দেখেন তাহলে হচ্ছে যে ম্যাচ করছে না। তো কোনো জায়গায় ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারটা নাই। এখানে আমাদের ডিজিটালের গল্প শোনানো হয়েছে, কিন্তু ডিপিআই নাই। সো ডিপিআইয়ের দিকে যাইতে হবে। এটা আধার দেখা যেতে পারে, আধার একটা সাকসেসফুল, কিন্তু তার চেয়েও ভালো প্রোগ্রাম থাকতে পারে পৃথিবীতে। কেনিয়াতে এক ধরনের চালানো হচ্ছে, তাহলে আপনাকে সেইটার দিকে যেতে হবে। মানে আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে বাংলাদেশ আসলে 2000 জ্যোতির হিসেবে 2035, আমার হিসেবে হচ্ছে 2034 সালে $1 ট্রিলিয়ন ইকোনমিতে। এই কথাটা অবশ্য আমি অনেক আগেই বলছি, কারণ হচ্ছে যে লিখছিও তো, ওই যে কী বলে আমাদের ডিপার্টমেন্ট অফ ডেভেলপমেন্ট স্টাডিজের যে বই 50 ইয়ার্স অফ ন্যাশন বিল্ডিং, ওখানে আমরা মডেলিং করে দেখিয়েছি যে কোন সময় কী পরিস্থিতি হবে। তা আমাদের রিভাইজডগুলো আমরা রেগুলারই করছি, এবং আমরা মনে করি যে আসলে $1 ট্রিলিয়ন ইকোনমির দিকে বাংলাদেশ যাচ্ছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যেটা দেখে শেষ করব, ব্রেন এবং ভয়েস ফর রিফর্ম, যেটা জিজ্ঞেস করা দরকার সেটি হচ্ছে যে যতগুলো রাজনৈতিক দল নির্বাচনে যাবেন তাদের যে ম্যানিফেস্টো, এই ম্যানিফেস্টো তারা যেন কস্টেড করে। অর্থাৎ হচ্ছে যে নরম্যাটিভ কতগুলো স্লোগানিয়ার, যেটা আমরা লক্ষ্য করেছি অতীতে, সেইটা দিয়ে তো আসলে ইন্ডিপেন্ডেন্টলি আমরা বলতে পারছি না যে আমি এটা করব। তাহলে ওনার ফিসকাল সাইডটাকে, তার মানে ইকোনমিক এজেন্ডা, তার মানে হচ্ছে যে ওনার তো একটা এই রেস্টোরেশন বলেন, রিস্ট্রাকচারিং বলেন, রিকনস্ট্রাকশন বলেন, সেইটার একটা প্ল্যান থাকতে হবে। 2 নম্বর হচ্ছে টার্গেটগুলো থাকতে হবে। 3 নম্বর হচ্ছে যে ইকোনমিক মিনিস্ট্রি যদি আমরা খেয়াল করি তাহলে সেটা 11 থেকে 17টা। তাহলে 11 থেকে 17টা এইখানে আসলে উনি কিভাবে ব্যয় করবেন? কারণ হচ্ছে যে আমরা তো, আমি যে আলোচনার ডিটেল যাইনি, যে 11 থেকে 13% হচ্ছে, এটা তো খুব স্মল। তাহলে আপনি কোত্থেকে টাকা পাবেন?
এবং এই টাকাটা তো আপনার এরশাদের মতো অবস্থা, এবং আমরা যেভাবে ঋণ বাড়ছে 2026 সালে ঋণের পরিমাণ আরও বেড়ে যাবে, কারণ নতুনগুলো শুরু হবে। তো এই রকম পরিস্থিতিতে আমরা আশা করব যে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা সম্ভব। হ্যাঁ, একই সাথে আপনারা যারা ভোট দেবেন আমি সহ, তারা যেন আসলে ভোটটা দেই যে কস্টেড পলিসিগুলো পরিষ্কার দেখে, এবং পলিসিগুলো, এবং আমরা আর একটা আলোচনা ইদানিং খুব চলতি আছে, সেটা হচ্ছে যে আপনার ডোমিনেশন, ইম্প্যাক্ট অফ ডোমিনেশন আমি কিভাবে ইকোনমিকে আনবো, আমার তো সেটা বলতে হবে, কারণ এই আলোচনা আছে, এই আলোচনাকে, প্রত্যেকটা আলোচনাকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। তাহলে আমি ডোমিনেশন, তার মানে হচ্ছে যে আমার অর্থনীতি কি প্রক্রিয়ায়, সেইটা তার প্রক্রিয়ার দিকে যাবে, অর্থাৎ স্ট্র্যাটেজিক অটোনমি হবে ইন অ্যান ইন্টারডিপেন্ডেন্ট ওয়ার্ল্ড। কারণ আমি তো আইসোলেটেড থাকবো না। তাহলে ওনাদেরকে পরিকল্পনা, সবাইকে পরিকল্পনা দিতে হবে যে একটা স্ট্র্যাটেজিক অটোনমি থাকবে ইকোনমিতে ইন অ্যান ইন্টারডিপেন্ডেন্ট ওয়ার্ল্ড। তাহলে সেটার পরিকল্পনাটা কী? কারণ কথা মাথা খুব যুক্ত হবে। তাই আমি মনে করি যে এগুলো আপনারা নাগরিক সমাজ চাইবেন, এই বলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।